জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আজ আমরা কথা বলতে চাই রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্দেশ্যে দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, এবং সেই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নিশ্চয়ই সার্বিকভাবে গণতান্ত্রিক বাংলাদেশের দিকে কিভাবে অগ্রযাত্রা বেগবান থাকবে সেই নিয়ে একটু আলোচনা করব। আমাদের আজকে দুজন অতিথি আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্নটা যদি এইভাবে করি, এই রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেই জায়গা নিয়ে কথা বলছেন, তাতে প্রধান উপদেষ্টার লাইন ধরেই যদি বলি যে সর্বাঙ্গে ব্যথা আর কি, মানে সকল কিছুই তো পচে গেছে, সকল জায়গায় সংস্কার দরকার। ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এই সংস্কার করা সম্ভব হবে? যে কয়েকদিন দায়িত্ব নিয়েছেন তারা তাদের নানান রকম কথাবার্তায় মানে খুব একটা বুঝতে পারলেন কি যে ঠিক কোন প্রক্রিয়ায় সংস্কার করা সম্ভব হবে, কতদিন লাগতে পারে? কারণ এত জায়গা সংস্কার করার, সেটি একদম নাগরিক সেবা থেকে শুরু করে সর্বোচ্চ সেই সংসদীয় রীতি পর্যন্ত, ঠিক কতটা বুঝতে পারলেন এবং কতটা কি প্রত্যাশা করেন? জনাব সাইফুল হক, আপনি যদি একটু শুরু করেন। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন সহ আলোচক বিএনপির নেতা জনাব হাবিবুর রহমান হাবিব আর আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। তাদের উপর একটা পাহাড় পরিমাণ দায়িত্ব এবং প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা তারা উদ্যোগ নিয়েছেন, তারা কিছু তৎপরতা ইতিমধ্যে কিছুটা দৃশ্যমান। গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অসাধারণ একটা গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, আমরা 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো আমরা যে একটা আন্দোলন সংগ্রাম আমরা যে করে একটা জমিনটা তৈরি করেছিলাম, শেষ 36 দিনে আমাদের ছাত্র জনতা, যার সঙ্গে রাজনৈতিক দল এবং সমাজের সকল অংশ, তাদের একটা এককাট্টা সমর্থনে আমরা হাসিনার স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি, এবং তার ভিতর দিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তো প্রধানত দায়িত্ব হচ্ছে তাদের ইমিডিয়েটলি সামাজিক স্থিতিটাকে নিশ্চিত করা। এক ধরনের যে নৈরাজ্যিক পরিস্থিতি, দখল জবরদখল পাল্টা যেটা চলছে, অনতিবিলম্বে এগুলোকে বন্ধ করা, জানমালের নিরাপত্তা হেফাজত করা, মানুষের নানা অংশের তাদের মধ্যে সংশয় সন্দেহ এটাকে দূর করা, আস্থাটা অর্জন করা। 2 নম্বর মনে করি অর্থনৈতিক ক্ষেত্রে এটার যে খুবই গুরুত্বপূর্ণ, একটা অর্থনৈতিক শৃঙ্খলাটাকে ফিরিয়ে এনে অর্থনৈতিক চাকাটাকে সচল করা, আমাদের টোটাল প্রোডাকশন সার্কেলটাকে সেটাকে সচল করা। এরপর আপনি যেটা বললেন, মানুষের নানা অংশের দাবি আছে। আজকে শুনলাম যে ছাত্ররা আন্দোলন করতে করতে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে। তো কালকে যদি আমার শ্রমিক ভাইরা ঢোকে, পরশুদিন যদি আমি এই দাবিগুলো নিয়ে একটু আলাদা করে জানতে চাই, আমরা সেটা আসবো। তো এটা একটা বিষয়। কিন্তু আমি যেটা মনে করি তাদের দিক থেকে যেটা এখন সবচেয়ে জরুরি, যেটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি পরশুদিন সম্ভবত তিনি ডিপ্লোম্যাটদের সাথে আলোচনায় তিনি তার 5টা কথা উল্লেখ করেছেন, যেগুলোকে তারা কিছু সংস্কারের উদ্যোগ তারা গ্রহণ করতে চান। তারা অর্থনৈতিক খাত থেকে শুরু করে, নির্বাচন থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিছু দায়িত্ব আছে যেগুলো অনতিবিলম্বে তাদেরকে গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা, পুলিশ থেকে শুরু করে এগুলো আছে। বিচার বিভাগের প্রশ্ন, আর সেগুলোকে কিছুটা তার সাংবিধানিকভাবে বিচার বিভাগের যে ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা, নির্বাহী বিভাগে যেখানে কর্তৃত্ব করবে না, এরকম কিছু জরুরি বিষয় আছে। 16 বছরের যে আবর্জনাটা জমা হয়েছে তার খানিকটা পরিষ্কার করার তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সর্বোপরি একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে হবে, এটার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ, গোটা নির্বাচনী পদ্ধতির যে এক ধরনের খোল নলচে পাল্টানোর প্রশ্ন, তার যে অনেকগুলো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কারের প্রশ্ন, এবং সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো প্রধান স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, সমাজের নানা অংশের মানুষ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাহলে একটা যৌক্তিক সময়ের ভেতরে এই কাজগুলো সম্পন্ন করা, এবং তারা নানা অংশের মানুষ তাদের দিকে প্রশ্ন তোলার আগেই এই কাজগুলোর মধ্য দিয়ে তারা যদি আলাপ আলোচনা করতে পারে, একটা সম্ভব আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার ভিত্তিতে একটা যে নির্বাচনটা 16 বছর ধরে মানুষ প্রত্যাশা করছে,
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রহণযোগ্য নিরপেক্ষ একটা নির্বাচন হবে, তাহলে সেই ব্যাপারে সেই উদ্যোগটা নেওয়া এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা। আমি মনে করি এই কাজগুলো তারা যদি সবাইকে আস্থার মধ্যে নেয়, বিশেষ করে প্রধান স্টেক হোল্ডার ছাত্র জনতার বাইরে হচ্ছেন রাজনৈতিক দল, সমাজের নানা অংশের মানুষ, যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করি যে এই অভ্যুত্থানে যে বিজয় মানুষ যেটা দেখতে চেয়েছে সেটা অনেকগুলো করা সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ এটা বলেই এই এপিসোড শেষ করব, অনেকগুলো সংস্কারের দাবি আছে না, ছাত্ররা বলেছে শুধুমাত্র ফ্যাসিবাদ উচ্ছেদই যথেষ্ট না, গোটা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন দরকার। আমরা বলে আসছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সব যারা আমরা যুগপৎ ধারায় আন্দোলনে ছিলাম, আমরা আছি, আমরা বলে এসেছি 31 দফা আমরা একটা সমাজ রূপান্তরের, গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি দিয়েছি আমরা। এই যে ইস্যুসগুলো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন দরকার, সংস্কার দরকার, রূপান্তর দরকার, অনেকগুলো জিনিস পরিবর্তন করতে হবে, নতুন অনেকগুলো ধারা আইন আপনাকে প্রণয়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ সকল স্টেক হোল্ডারদের মধ্যে আলাপ আলোচনা করে একটা ন্যাশনাল ডায়ালগের মতন করে এখানে ন্যূনতম একটা বোঝাপড়া তৈরি করা দরকার, একটা সমঝোতা মতৈক্যর জায়গাটা তৈরি করা দরকার। এই ব্যাপারটা তারা যদি যোগ্যতার সাথে ফ্যাসিলিটেট করতে পারেন, যে আগামীতে যারাই নির্বাচন করবেন, যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, দিস ইজ দ্য ইস্যু, এই হচ্ছে আমার রিফর্মের এজেন্ডা, এই হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের এজেন্ডা, সেগুলো মিলে তাহলে প্রত্যেকটা দল মানুষের কাছে তারা প্লেস বাউন্ড থাকবেন যে আমরা ইলেকশনে যাচ্ছি আগের মতন, কারণ পুরনো জামানায় ফেরার কোনো সুযোগ নেই। নতুন বাংলাদেশ, নতুন ভবিষ্যৎ, সুতরাং যে বাংলাদেশ গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, স্বচ্ছতা জায়গাটা হবে, মানুষের প্রত্যাশাকে যারা ধারণ করবে, এই জায়গাটা, এই জমিনটা তারা তৈরি করার মধ্য দিয়ে যদি ইলেকশনে যেতে পারেন, আমি মনে করি তাহলে তাদেরকে আমি A+ দিতে নিশ্চয় আমি দ্বিধা করব না, কিন্তু এর বাইরে অন্যথা হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই। ধন্যবাদ জনাব সাইফুল। জনাব হাবিবুর রহমান হাবিব, সাইফুল ভাইয়ের পুরো মন্তব্যের মধ্যে দিয়ে এই প্রত্যাশাগুলো তো আসলে সাধারণ মানুষেরই প্রত্যাশা, এটি শুধুমাত্র একজন সাইফুল হক কিংবা একজন হাবিবুর রহমান হাবিবের নয়, আপামর জনতা এই প্রত্যাশাই ব্যক্ত করেন। কিন্তু এই প্রত্যাশাগুলো বলে ফেলা যতটা সহজ, কাজ করা তো নিঃসন্দেহে তার চেয়ে কঠিন। যেটি বললেন জনাব সাইফুল হক, যে যৌক্তিক সময়ের মধ্যে এই মতৈক্য তৈরি করা, নতুন বাংলাদেশের এই নতুন প্রত্যাশা, সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ঠিক পাহাড়সম চাপ কতটা, এবং যে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে তাদের ঠিক কিভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। এবং বিগত আন্দোলন করতে গিয়ে যারা রাজপথে জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, কারণ আমি প্রথম আসলাম এই আন্দোলন সফল হওয়ার পর। এখন আমার কথা হলো যে আমি একজন ব্যক্তি, 90 সালে আমরা আন্দোলন করেছিলাম, ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট হিসাবে অনেক ভূমিকা ছিল, লাশ নেওয়া থেকে শুরু করে সব কিছু করে আন্দোলন শেষ করে আমাদের সময় শেষ পর্যন্ত দেখা মাত্র গুলি, 144 ধারা, কারফিউ সবই ছিল, সেগুলি কিন্তু আমরা ভঙ্গ করেছি। তখন এবারের মতো এত ব্যাপক আকারে ম্যাসাকার হন, মানে অত জীবন দেন, তারপর তো অনেকে অনেক জীবন দিয়েছে। এখন একটি জিনিস হলো কি, যে মানুষের প্রত্যাশা, ওই সময় প্রত্যাশা ছিল, এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, একটা নির্বাচন হলো, 91-এ বিএনপি সরকার ক্ষমতা আসলো, তারপরে যে একটা নির্বাচনকে মাগুরা একটা নির্বাচনকে কেন্দ্র করে সেই সময় আবার এক আন্দোলন জোরবাদ্য একটা পর্যায়ে ম্যাডাম খালেদা জিয়া 96 সালে 15 নির্বাচন করে তৎপরতা সরকার বিধান সংযোজন করলো। দেখেন, এই তৎপরতা সরকার বিধান সংযোজন করতে 173 হরতাল করেছিল আমাদের। তারাই আবার পরবর্তী সময় এসে 2007 সালে এসে তৎপরতা সরকারের বিধান 11 সালে এসে তৎপরতা বাতিল করে দিল। এখন দেখেন, এই যে এইবার যে সাইফুল ভাই যে কথাটা বললেন, আমরা দীর্ঘ 17.5 বছর, 111 2 বছর আর এরকম 17.5 বছর ধরে আমরা আন্দোলন করতে করতে, বিশেষ করে এই সরকারের বিরুদ্ধে বিএনপির বহু নেতা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গিয়েছি, আমিও কতবার কারাগারে গেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা সাজায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কারণে অসুস্থ হয়েছে, চিকিৎসা বিদেশ দিতে দেয় না, তারেক রহমান নামে একটা মামলা দিয়েছে, সাজা দিয়েছে। এত রক্তপাতের মধ্য দিয়ে এই দেশের সরকারের দুর্নীতি, চুরি, লুটপাট, আপনার এখানে আমি বলে গেছি। আনিসুল হক আইনমন্ত্রী থাকা অবস্থা বলছে আপনার দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ, আপনি প্রমাণ করেন আমি দুর্নীতি না, যদি আমি প্রমাণ করতে পারেন ধরে নিয়ে যান। এই বলতে বলতে দুর্বল ঊর্ধ্বগতি। আজকে দেখলাম আপনার প্রথম আলোতে 18 লক্ষ কোটি টাকা তারা
ঋণ করেছে, কোথা থেকে দেবে ঋণ? এবং সবচেয়ে মজার ব্যাপার হল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 2012 সাল থেকে 160 বিলিয়নের উপরে ঋণ করেছে, 160 বিলিয়ন কোটি টাকার ঋণ করেছে ইন্ডিয়ানের উপরে। চিন্তা করো, এই করে এই যে প্রশাসন, আমি বারবার বলেছি, আমাকে যদি সাজা দিল, সর্বপ্রথম সাজা তো আমাকে দিয়েছে এই সরকার, নির্বাচন অযোগ্য ঘোষণা করে সাজা দিয়েছে 4 বছর। এই দিনে আমি কিন্তু পাবনা থেকে এসে এই শুতে এসেছিলাম, আমি বলেছিলাম সাজা দিয়েছে, আমাকে পারলে ধরে নিয়ে যান, আমি আপনার এই সরকার মানি না, আইন মানি না, সাই মানি না, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। দেখেন তারপরে তো আরও অনেক ঘটনা, সেটা বলতে চান, অনেক ঘটনার মধ্য দিয়ে সর্বশেষে দেখেন আল্লাহ পাপ করলে আল্লাহ কাউকে চায় না, ধৈর্য ধরেন। চিন্তা করেন 18 সালে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনগুলো করে সংস্কারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করলো, সরকারের কাছে কী ছিল, সংস্কার চেয়েছিল, সরকার করে দিলে বাতিল। এই বাতিল না করলে কিন্তু এই 24 সালে আন্দোলন হয় না। আমি শেষ করি আমি কোন জায়গায় পরবর্তী পথে আজকে যে জিনিসটা আমি যাচ্ছি, সাইবুল যে কথাটা বললেন, আজকে ছাত্ররা সচিবালয়কে, হ্যাঁ আমিও 90 সালের পরিবর্তন, আমি একেবারে রাষ্ট্রপতির সাথে সামনাসামনি বসে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ, আমি বলি পদত্যাগ গ্রহণকৃত হলো কিনা, যৌক্তিক ছিল, করেছি, আরও কিছু করেছি আমরা। কিন্তু এখন ধরেন ছেলেরা গেল সচিবালয়, গিয়ে বললো অটো পাস, কালকে বসে আছে এরা ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা বলবে আমাদের ডাক্তার লেখার দিতে হবে, বেতন দিতে হবে, কালকে সাইবুল ভাইরা বলবে আমাদের বেতন কাঠামো এত দিতে হবে। তাহলে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা না? হ্যাঁ, ছাত্ররা জীবন দিয়েছে, আপনাদের হিসাব করতে যান, এই জীবনদানকে আমরা ছোট করবো না। আমার বিএনপির 135 জন ছাত্র জীবন দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে বিএনপি ছাত্র দল, যুব দল। এখন রাষ্ট্র সংস্কার করতে হলে মাথায় রাখতে হবে, এখন ধরেন শব্দ দিয়ে এইভাবে হতে থাকে। তাহলে আজকে আমি একটা জায়গায় শুনলাম, একটা টিউনিকে গিয়ে বলছে এক্ষুনি চলেন, আপনার ওই ওষুধের দোকান তল্লাশি করতে হবে। এই যে সমস্ত, এগুলো তো সরকারকে করতে হবে, তাহলে তো যে বিশৃঙ্খল ছিল তার বেশি বিশৃঙ্খল হয়ে যাবে। আজকে যে হারুনদের মতো, বেঞ্জিদের মতো কোটি কোটি টাকা তারা লুট করেছে, কত কথা বলতো, শুদ্ধাচার পুরস্কার পাওয়া হলো। এই যে বিশাল একটা সারা বাংলাদেশের প্রশাসনকে যে আপনার দুর্নীতিবাজ তৈরি করেছিল, এখান থেকে এই রাষ্ট্রকে সংস্কার মেরামত করতে হলে সময়ের যেমন দরকার আছে, আবার রাষ্ট্র মেরামত করার কথা বলে বছরের পর বছর কিন্তু নির্বাচন থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। এটা নির্বাচন আপনাকে দিতে হবে, কিন্তু এভাবে তো চলতে পারবে না। তো সেই জন্য এখন ধরেন যত তাড়াতাড়ি হোক না কেন, আমার কাছে 500 টাকা, আমার শার্ট দরকার, একটা প্যান্ট দরকার, পায়জামা দরকার, পাঞ্জাবি দরকার, হাঁটিতে হবে। আজকে একদিকে আসছে আপনার দেশের যে অবস্থা, আপনার বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে আপনার তেল নেই, আনতে হবে। এখন সরকার এরা চেষ্টা করবে না, আপনার ঋণ পরিশোধ করবে, এই যে চাপগুলো আসছে। এখন খুব সুচিন্তিতভাবে সরকারের পক্ষ থেকেও কিন্তু কিছুটা তাদের এই চিন্তা করতে হবে। যেমন ধরেন সরকার থেকে যা চেষ্টা বলা যাবে না, যেমন এরা শাখা ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বলে ফেললেন 20 বছর তো চেষ্টা করেছেন, পারেননি তো, ছাত্রদের এর উপর ভিত্তি করে আপনারা এটা ক্যাশ করতে চাচ্ছেন। আমি সাথে সাথে প্রতিবাদ করেছি। আবার বললো তারেক রহমান বিদেশ থেকে আসবে, চাঁদাবাজি করতেছে ছাত্রদল দোকান থেকে, পিটিয়ে দেন, তাহলে এই অধিকার আপনার কে দিল? তারেক রহমানের আসার ডেট ঠিক হলো না, আপনি একটা কথা বলে ফেললেন, আপনার কী অবদান আছে এই আন্দোলনের এর ভিতর দিয়ে? হ্যাঁ, আপনারা সমর্থন টক শোতে করছেন, ওয়ানের সঙ্গে আপনিও ওয়ানের পর গিয়ে সিইসি হয়ে, সিইসির জন্য আপনি ইলেকশন কমিশন হয়ে বিএনপি বিভাগ করতে গেছিলেন। অনেক ঘটনা আছে। এখন সরকারের যারা মন্ত্রী যারা হয়েছে, মন্ত্রী অর্থাৎ যারা উপদেষ্টা হয়েছে, তাদের এখন ভাবতে হবে। এমনিতে একদিনে এই কয়েকদিনে 36 দিনে এটা হয়নি, অবশ্যই ছাত্রদের অবদান আছে। সেই ছাত্রদের সাথে আমাদের লোক মারা গেল না। আর হিসাব করেন তো, মৃত্যুর খাতা আপনি ধরেন তো দেখি। এই যে আমরা যত কথা বলতেছি, আমরা আজকে বিভিন্ন জন যা তা বলে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধে বলে যাচ্ছে, বিএনপি এই করতেছে, এই করতেছে, হ্যাঁ, কিছু কিছু বিশৃঙ্খল হয়েছে। আমি যে বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে, এই ইতিহাসকে ভুলে যাওয়া চলবে? এখন সংস্কার করতে হবে রাষ্ট্রকে। আমি বলছি যারা আছেন এখানে, যারা দায়িত্বে আছেন, বিভিন্ন উপদেশে যারা আছেন, তারা তাদের সেক্টরে তারা যথেষ্ট তারা সেই তাদের সক্ষমতা আছে, বা তাদের সেই বিষয়ে টেকনিক্যাল know-how থেকে শুরু করে সবই তাদের আছে, জানা আছে। এখন এটাকে সমন্বিত হবে রাজনৈতিক দলগুলির সাথেও আলাপ আলোচনার মধ্যে দিয়ে ছাত্রদেরকে বোঝাতে হবে তোমরা একটা কাজ, ভালো কাজ করেছো। এখন এইটাকে নিয়ে যদি যখন তখন এদিক ওদিকে যদি চলে যায়, তাহলে এই বিশৃঙ্খলা যখন সৃষ্টি হবে। এখন আমি আমার ধরেন আমি পরশুদিন আমি দাসুরিয়া দিয়ে আসতেছি, এখন আমার ওখানে গিয়ে আমার গাড়ি চেক করবো। আরে এই যে ব্যাপার, কতগুলো নিয়ন্ত্রণ করতে হবে তো। হ্যাঁ, তোমরা করেছো, তোমাদের সাথে আমরা সমর্থন দিচ্ছি, আমরা একদম কঠিনভাবে আমরা সমর্থন দিচ্ছি। আমি তো নিজে একটা কতবার বলেছি,
তো এখন তাদেরকেও এই জিনিসগুলিকেও সরকারের যারা পরিচালনা করছেন আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে সুন্দর একটা দিকে নিয়ে যেতে হবে, তাহলে এটা বুমেরাং হয়ে যাবে। আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। জেডএসআরএম ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছে, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গে থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আবার আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। আজ কথা বলছি রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা। আছেন জনাব হাবিবুর রহমান হাবিব এবং জনাব সাইফুল হক। আমি যদি শিরোনাম ধরে বলি, এই যে রাজনৈতিক উত্তরণ, সেই জায়গার আপনি জনাব সাইফুল হক বলছিলেন যে একটা যৌক্তিক সময়, একটা মতৈক্য, সেটার ফ্রেমওয়ার্কটা আপনারা কতদিনের ভেতর আসলে প্রত্যাশা করেন? আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব নির্দিষ্ট করে যেটা বলতে চাই যে আমরা খুব দ্রুতই দেখতে চাইব অন্তর্বর্তী সরকার তারা মানুষের কাছে, দেশবাসীর কাছে তাদের পুরো এজেন্ডাটা, তাদের রোডম্যাপটা তারা হাজির করবেন। সেই রোডম্যাপটা হচ্ছে 16 বছরের যে আবর্জনা যেটা জমা হয়েছে, কতখানি আবর্জনা পরিষ্কার করবার দায়িত্ব তারা গ্রহণ করবেন। যে আবর্জনা পরিষ্কার না করলে ঘরটা, দেশটা বাসযোগ্যই না, তাহলে তার একটা লিমিট আছে, সে জায়গাটা একটা ঠিক করার প্রশ্ন আছে। ইতিমধ্যে আমি উল্লেখ করেছি তাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলাদেশ যেহেতু এই গণ অভ্যুত্থান, গণজাগরণের পরে মানুষের পুরো স্টেট, সোসাইটি, কনস্টিটিউশন, গভর্নমেন্ট অ্যাপারেটাস সবটাকেই একটা ডেমোক্রেটিক এর একটা রিঅর্গানাইজেশন, একটা গণতান্ত্রিক পুনর্নির্মাণ, পুনর্বিন্যাস, একটা গণতান্ত্রিক সংস্কারের জন্য যেই এজেন্ডাগুলো এসছে, তারা এটা নিয়ে তারা একটা আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করবার একটা পরিবেশ তারা তৈরি করতে পারেন। কারণ আমাদের মধ্যে অনেক এজেন্ডা আছে। তাহলে অর্থাৎ এজেন্ডা কেন? ধরুন আমার জুডিশিয়ারি কোন কোন পরিবর্তন দরকার, আমার রাষ্ট্র প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে কি কি চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার, তারপরে আমার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি সরকারের লাঠিয়াল হিসাবে একটা আগের দিনের মতন ছাত্রলীগ, যুবলীগের মতন ভবিষ্যতে অন্য কোনো লীগ বা দলের বাহিনী হিসেবে তারা কাজ করবেন? অনেকগুলো প্রশ্ন এর মধ্যে যুক্ত আছে। ব্ল্যাক লসগুলো, রিপ্রেসিভ যে লসগুলো আছে, আনডেমোক্রেটিক যে লসগুলো আছে, স্টেট যেগুলোর উপরে ভিত্তি করে একটা অ্যাট্রোসিটি চালায়, সেগুলোকে আমরা বন্ধ করব কিনা, বড় দাগের অনেকগুলো বিষয়, এগুলো মিলে আলাপ আলোচনা করে বড় দাগের কনসেনসাস তৈরি করা, যেটা সমঝোতা বলি, মতৈক্য বলি, বন্দোবস্ত বলি, এই পুরো জিনিসটাকে তারা একটা ফ্যাসিলিটেট তারা করতে পারেন। কিন্তু এর বহাল আইন অনুযায়ী ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্ব না, তারা এজেন্ডাগুলোকে সামনে আনা যে ভাই দিজ আর দ্য ইস্যুস, দিজ আর দ্য এজেন্ডাস। বাংলাদেশকে এখন এই পথে যারা আমরা নির্বাচন অংশ নিচ্ছি, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, এই ব্যাপারে একটা ব্রডলি একটা জাতীয় সমঝোতা, জাতীয় বোঝাপড়া, কারণ আপনি 72-এর সমঝোতাটা বাস্তবে ভেঙে পড়েছে। তাহলে এই গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আপনি বললেন না যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার ভবিষ্যতে হাঁটতে গেলে নতুন বোঝাপড়া, নতুন সমঝোতা, নতুন ঐক্যমত এবং অ্যাক্রস দ্য পার্টিস, অ্যাক্রস দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, সমাজের নানা অংশের মানুষ মিলে সেই জায়গাটা তারা একটা রোলটা প্লে করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ হলো যে তাদের এই আগামী, তাদের এই কয়েক মাসের মধ্যে কোন কোন সংস্কারগুলো তারা গ্রহণ করবেন সেটা খুবই নির্দিষ্ট। আরেকটা হচ্ছে যে বাকি যে এজেন্ডাটা, এটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, এটা হচ্ছে তাদের এজেন্ডা। তারা ধরুন আপনি সংবিধান পরিবর্তন করতে গেলে তাহলে এটা তো একটা ন্যাশনাল অ্যাসেম্বলি লাগবে, জাতীয় সংসদের মধ্যে একটা নির্বাচিত মানুষ সংবিধান পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, নতুন আইন প্রণয়ন থেকে শুরু করে অনেকগুলো বিষয় করতে হবে, যেটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, পপুলার যাদের ম্যান্ডেট আছে, এটা সরকারের দায়িত্ব। এখন সব দায়িত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা যদি গ্রহণ করতে চান, সেটা সম্ভবত কোনো যুক্তির কথা হবে না। কারণ তাদের কোনো ডেফিনিট কোনো দায়বদ্ধতা নেই, তাদের সময় এবং ক্ষমতার একটা সুনির্দিষ্টকরণ থাকার ব্যাপার আছে। ইনডেফিনিট সময় মানে ইনডেফিনিট ক্ষমতা, এবং এটা ম্যাল ইউজ হওয়ার একটা সমূহ আশঙ্কা থাকবে। রাজনৈতিক দলগুলোর সমর্থনটা শর্ত সাপেক্ষে সমর্থন, আপনি এর উপরে থাকবেন, সমর্থন থাকবে, আর আপনি এমন কিছু করবেন না যেটা আপনাদেরকে নিয়ে সমাজের নানা অংশের মধ্যে প্রশ্ন উঠবে, মানুষ আঙ্গুল তুলবে, ওই জায়গায় যে আপনারা যাবেন না। ধন্যবাদ জনাব সাইফুল হক। জনাব হাবিব, এই যে জনাব সাইফুল হকের মন্তব্য ধরেই যদি বলি, এই যে ম্যান্ডেট কিংবা এই সংস্কারের তারা কি করবেন, পরবর্তী যারা নির্বাচিত সরকার তারা কি করবেন, এই ঠিক করার জন্য তো তাদেরকে একটা যথেষ্ট যৌক্তিক সময় দিতে হবে।
না, যথেষ্ট যৌক্তিক সময় দিতে হবে। কতদিন, কত দূর, কত বছর, এইটা হলো তো আসল জায়গায় যাবে না। আমাদের তো আন্দোলনটা ছিল একটা সামান্য একটা বিষয় ছিল, কোটা সংস্কার 20% 15% দিলে হয়ে যেত, সেটাকে আবার বাতিল করলো পরে এই তো আর তো কিছু না। এই যে আজকে সংস্কার ছাত্ররা মেরামত, দেশ মেরামত করছে, যে সংস্কার এসব, এটা কোনো কিছুই আসতো না, এই জায়গাটা তো আসার সুযোগ ছিল না। এখন একটা খুব একেবারে সুচিন্তিতভাবে আগাতে হবে। এখানে কন্ট্রাডিকশন ভাগ করা হচ্ছে, ভাগটা হচ্ছে এরকম করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো অবদান আনি নাই, ছাত্ররাই সব কিছু করেছে। এটা আদৌ তো ঠিক না। তো এটার এই ডিফারেন্সটা যখন হয়ে যাবে, ভাগটা হয়ে যাবে, তখন দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে, মহাবিপদ আসবে। তো সেই জন্য এখন থেকে সতর্ক থাকতে হবে। তারা সুনির্দিষ্ট কিছু জিনিস আছে, সেই জিনিসগুলিকে আপনার নিয়ে সামনে জনগণকে বলতে হবে। এখন ধরেন আমি এগুলি শোনার কথা, কিছু কিছু ছেলেরা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, আরে আওয়ামী লীগ গেছে, বিএনপি নাই, থাকবে না, আগামীতে আমরা আসতেছি। এটা তো রাজনীতি হলো না, এটা তো সমাজের ভিতরে কনফ্লিক্ট তৈরি করবে, ডিভিশন তৈরি করে ফেলবে। এই যে ছাত্ররা যারা এই করে সংস্কারের আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের ভিতরে বিএনপির পরিবারের ছেলেরা আছে, আওয়ামী পরিবারের ছেলেরা প্রথমে কিছু ছিল, সকল বিরোধী দলের এখানে আছে, সকল বিরোধী দলের ছাত্রদের কারোর কোনো অবদান নাই। মৃত্যুর তালিকা দেখলেই তো বোঝা যায়, আহতের তালিকা দেখলেই তো বোঝা যায় যে কতখানি ইনভলভমেন্ট রাজনৈতিক দলগুলির সমর্থন আছে। গণঅভ্যুত্থান তো ওইভাবে হয় নাই, সব রাজনৈতিক দল, শ্রমিক, সাধারণ মানুষ, কেন তারা সবাই বঞ্চিত, এই সরকার দ্বারা নির্যাতিত, গার্মেন্টস কর্মীরা বঞ্চিত, নির্যাতিত। পক্ষান্তরে সালমান এফ রহমানদের মতো লোক একদিন ছিল দরবেশ, হয়ে গেল হঠাৎ করে গণেশ। এটা যেভাবে শুরু করেছিল, আপনার এই সমস্ত কারণেই তো মানুষের ভিতরে এই সরকারের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল বলেই একটা পর্যায়ে এটা শেষ হয়েছে। আমরা 90 সালে যখন শেষ করলাম, তার আগে শুরু হয়েছিল 42 সালের 14 ফেব্রুয়ারি থেকে। এই যে জাফর জোনাল মৃত্যুর মধ্যে দিয়ে লাস্টের একটা মিলন শহীদ হওয়ার মধ্যে দিকে আমরা শেষ করছি। তার মানে কি আমরা সব আমরাই করেছি, ওই ছাত্রদের অবদান নেই? তো এই যে অবস্থাটা, এখানে এই কন্ট্রাডিকশনটা তৈরি হলে এটাকে তো একটা শেষ করা গেছে, ওইটা কিন্তু শেষ হবে না। এই জন্য খুব সতর্ক হবে যারা সরকার পরিচালনা আছেন, তাদেরকে কথাবার্তা বলে হিসাব করে নির্দিষ্ট একটা পয়েন্ট করতে, আমি এখান থেকে কোথায় আসবো। আজকে দেশের সবচেয়ে বড় দিক তাদের যেতে হবে, যত কথা বলেন না কেন। যদি আপনার শিল্প উৎপাদনে ফিরে যেতে না পারি, যদি আপনার বিদ্যুৎ খাতকে যদি আপনি সচল করতে না পারি, বিদ্যুৎ খাতের যে চুরিগুলি হয়েছে, যে ক্যাপাসিটি চার্জের নামে, এই সমস্ত ক্ষেত্রগুলি আপনার সুনির্দিষ্ট করে এইগুলিকে হাত দিতে হবে, এখান থেকে টাকাগুলিকে ব্যাক করাতে হবে। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাঠিয়েছে, যারা দেশের ভিতরে টাকা পাঠিয়েছে, এইসব এটা আসলে কোথাও বাদ নাই, একদম টু জেড, দু একজন বাদে। হয়তো বলেছি এমনও আছে, এই যে এখনও যেটা আমি দেখতে পাচ্ছি যে সরকারের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা, তাদের যখন সরকার যখন থেকে দুর্নীতি করার সুযোগ দেয় এবং তাদের অন্য খাতে প্রভাবিত করে, যেমন আজকের একটা জিনিস আমি বলি, আমি দেখলাম যে রাজশাহীতে একটা মামলা হয়েছে, 1200 আসামি। কেন হবে? একটা হত্যাকাণ্ডে 1200 আসামি কেন হবে? এখন যদি আবার আমরা গদবাতা ওইদিকে ফিরে যায়, তা তো হবে না। সুনির্দিষ্ট করতে হবে যে কারা কারা এটার সাথে জড়িত, সেই সংখ্যার। এটা আগের সরকারের মতো হলে তো হবে না। জনগণের কাছে আমাদের আস্থাটা অর্জন করতে হবে, তাহলেই বা তারা যেটা করতে চাবে সেটা সম্ভব। আমরা আরেকটা বিরতি নেব, জেরে সারা ইনসাইড পলিটিক্স আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গে থাকুন। জেরে সারা ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর একদম অল্প সময় আছে। এই যে শুরুতে আপনি যেটি বলছিলেন যে নানান রকম দাবি দেওয়া উঠছে, এই একটি গণঅভ্যুত্থানের পরে এখন নানান স্টেকের নানান দাবি, আজকে শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষারও বাকি পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হলো সরকার। এখন নানান স্টেকে যদি এরকম দাবি প্রতিদিন উঠতে থাকে, মূল কাজে ব্যাঘাত ঘটবে কিনা এবং আরও একটি বিশৃঙ্খল হবে কিনা? না, আমি প্রথমত বলতে চাই যে অনেকগুলো দাবি দেওয়া আছে যেগুলো খুবই জরুরি। আমার শ্রমিক কর্মচারীদের কিছু দাবি আছে, গরিব শ্রমজীবী মেহনতি মানুষের কিছু দাবি আছে। এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা তো নিয়েছে শহরের শ্রমজীবী মেহনতি মানুষ। শহীদ হওয়ার তালিকায়, নিহত হওয়ার তালিকায়, আহত হওয়ার এককভাবে তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের বাইরে চেয়ে। তাহলে শ্রমজীবী মানুষের ইমিডিয়েট কিছু চাওয়া আছে, দাবির প্রশ্ন আছে, ছাত্র তরুণ সমাজের নানা অংশের আছে। আপনি জরুরিভাবে, খুব স্বাভাবিকভাবেই তার জীবন জীবিকা, অস্তিত্ব, তার পেশা, এগুলোকে আমি নিশ্চয়ই মনে করি উইদিন লিমিটেড
ক্যাপাসিটি অন্তর্বর্তী সরকারকে কিছু ব্যাপারে বিবেচনায় জরুরিভাবে নেওয়া দরকার। আর আর তারা যে মনে করেন যে সমস্ত দাবি দাওয়াই তারা গ্রহণ করে নিচ্ছেন, যেগুলো বাস্তবায়নে তাদের কোনো দায় থাকবে না আলটিমেটলি, সেটা আবার বিপজ্জনক। যে যারাই আসছে আমরা সবগুলো আমরা একমত হয়ে যাচ্ছি, কারণ জানা যায় এটা তো পরবর্তী নির্বাচিত সরকারকে এগুলো করতে হবে। ফলে আপনি কোনটা জরুরিভাবে এখানে এটাকে পয়েন্ট আউট করা যে আগামী 2 মাস 3 মাস 4 মাসের জন্য আমার সমাজের নানা অংশের মানুষের অনেকগুলো প্রশ্ন আছে, দাবি, এবং এটা খুব সঙ্গত, খুবই সঙ্গত। কিন্তু দাবি জানাতেই যে আজকে ছাত্ররা যেভাবে ঢুকে পড়লো, আগামীকাল যদি আমার শ্রমিক ভাইরা যদি সচিবালয়ে দায়িত্ব নিয়ে নেয়, এরপরে যদি সমাজের অন্যান্য পেশা দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এগুলো তো একটা জায়গা, এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সুতরাং এগুলোকে একদিকে আপনি কথা বলবেন, শুনবেন, আবার জায়গাটা যাতে আবার নৈরাজ্যের মধ্যে না যায়, এই আপনি কতটাকে এন্টারটেইন করবেন আর কোনটাকে পলিসি হিসেবে গ্রহণ করবেন, এগুলোকে বিবেচনার মধ্যে রাখা দরকার। গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেসেজটা দেওয়া দরকার, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা খুব নির্দিষ্ট দায়িত্ব নিয়ে এই নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি। তাহলে জনগণের সকল সমস্যার সমাধানটা আমাদের দায়িত্ব না, এটা হচ্ছে আগামীতে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকারের, তারা আপনাদের এগুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা গ্রহণ করবেন। ধন্যবাদ। এই বিবেচনাবোধটা অত্যন্ত জরুরি, না হলে আমরা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়বো। জনাব হাবিব, আপনি শেষ করবেন। না, আমি শেষ করতে চাই এভাবে যে এই যে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ সরকারের প্রতি বিক্ষুব্ধ, সরকার অত্যাচার নির্যাতনের কারণে মানুষ যে রাস্তা নেমেছিল, এখন তারা যদি আবার এসে দেখে যে এই সরকারের কাছে তারা ওইগুলি যেগুলি আগে এই অবস্থায় ছিল এখন ওই অবস্থায় আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এখন কিছু দাম কমেছে, তো এই জায়গা থেকে মানুষকে আশ্বস্ত করতে হবে যে আমরা সামনের দিকে যাচ্ছি, একটা ভালো বাংলাদেশ আমরা করবো, একটা সমৃদ্ধশালী শিল্প, সমৃদ্ধশালী একটা দেশ গড়ে তুলবো, কৃষিকে একটা পর্যায়ে নিয়ে আসবো, কৃষি ঋণ বা কৃষিতে কৃষকদের সমস্ত সার, কীটনাশক এগুলি কিন্তু ভর্তুকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের করতে হবে। এইটা করতে যদি না সমর্থ হয় তো মানুষের প্রতি ক্ষোভটা কিন্তু থেকেই যাবে। আর ছাত্রদের ব্যাপারে আমার যেটা বক্তব্য, আমাদের সর্বদা 7 থেকে 10 দফা ছিল, সব দফাকে পালন করা সম্ভব হয়েছে? হ্যাঁ, করেছিলেন। আপনার হয়তো চাকরির বয়স বৃদ্ধি করে 27 থেকে 30 করেছিলেন, আর কিছু দাবি দেওয়া ছিল। এখন যেভাবে দাবি আসা শুরু যদি হয় এইভাবে, তাহলে তো সরকার গুলাই ফেলবে, এটা কিছু করতে পারবে না। এই জন্য যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আজ তাদের বড় ভাই হিসাবে আমরা তো একটা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলাম, ওটাও একটা স্বাধীন হয়েছিল 90 সালে। তো সেটার ব্যাপার সেই হিসেবে বলতে চাই যে আসলে মানুষের একেবারে গুড বুকে থাকতে হবে। মানুষদের মনে না করে যে আমরা যা বলতেছি তাই হবে, এরকম যদি মানুষের কাছে তাদের মেসেজটা না যায়। যেমন বললাম না যে বলতেছে, কেউ বলতেছে আরে হ্যাঁ তো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এখন আমরাই দল গঠন করবো, আমরাই সব কিছু করবো, এই সমস্ত জিনিসগুলো তো আসলে এগুলো জিনিসগুলো আসলে এখন তাদেরকে ভাবতে হবে। অবশ্যই তাদের আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানিয়েছি, এখনো সমর্থন করি। আমরা যে কোনো ন্যায্য গণতান্ত্রিক দাবির প্রতি নিশ্চয়ই সরকারের সমর্থন থাকবে, আমাদের সমর্থন থাকবে। কিন্তু আরেকটা যে আপনি আপনার মাসেল পাওয়ার, আপনি জবরদস্তি করে আপনি একটা যখনই ঘেরাও করছে তখন সে দাবিটা মেনে নেওয়া হচ্ছে, এটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা এবং এটা বিবেচনা প্রসূত কিনা, এই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। ধন্যবাদ জনাব সাইফুল হক এবং জনাব হাবিবুর রহমান হাবিব, অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, ছিল আমাদের আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। অন্য পর্বে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।